আপনার আব্বু ধরেন স্যালারি পাইতো 25,000 টাকা, তার টার্গেট ছিল 25,000 টাকা কোথায় খরচ করবে? ফ্যামিলিতে। হঠাৎ করে ধরেন কেউ একজন অসুস্থ হয়ে গেল, তার বাজেট কি সেখানে থাকবে না, তার এক্সট্রা বাজেটে চলে আসবে। তার মানে এটা একটা কম শর্ট পড়ে গেছে না? জি, শর্ট পড়ে গেছে। এই শর্টকে আমরা কি বলি? হে ঘাটতি বলি। ইকোনমিক্স এটাকে কি? মিরাজ ভাই, আমি খুব বেশি টেনশন আছে। কি জন্য ভাই? প্রতিদিন দ্রব্যমূল্যের যেভাবে দাম বাড়ছে, আচ্ছা, বা যেটাকে আমি আসলে মুদ্রাস্ফীতি বুঝি না, সবাই বলে নাকি মুদ্রাস্ফীতি হচ্ছে। আচ্ছা, এটা কি জিনিসটা? কি আচ্ছা, মুদ্রাস্ফীতি কি? আপনি যে টপিকসটা বলছেন আসলে সেটা আমাদের ইন্টারেস্ট স্টুডেন্টরা কিন্তু আরো ভালো জানবে আশা করতেছি। আমি কিভাবে বুঝতেছি না, আপনি বুঝতেছেন না, তাহলে তাদেরকে যেভাবে বুঝাচ্ছে তাহলে আপনাকে ওইভাবে বুঝে। আগে মুদ্রাস্ফীতির ইংলিশটা আমি জানি, যেহেতু আপনাদের ইংলিশ টিচার, আপনার ইনফ্লেশন রেট আমাকে সম্পর্কে জানতে হবে। এখন ইনফ্লেশন রেট দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে? তো তার আগে একটা ঘটনা বলি। আপনাদের ঘটনা সম্পর্কে আমার মনে ঘটনা দিলে সবচেয়ে সুবিধা হয়। অবশ্যই বাস্তব জীবনে একটা করে দিতে বললে ঘটনা দিয়ে আমি একটা মজা করে বুঝাই দেখি। এটা হচ্ছে একটা 500 টাকার নোট। ধরেন এটা আপনার কাছে রাখলাম আমি, হ্যাঁ, একদম নতুন কিন্তু দেখেন সিরিয়াল নাম্বার কত আসবে। এই 500 টাকার নোট দিয়ে ধরেন আপনি 2014 সালে একটা বাজারে গেলেন। কোথায় যাবেন? ধরেন আপনি নিউ মার্কেট গেলেন, কারণ ভাবির জন্য শপিং করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের মনির স্যার কোথায় যাচ্ছে? নিউ মার্কেট যাচ্ছে। কত টাকার নোট নিয়ে? একটা 500 টাকার নোট নিয়ে। 2014 সালে কথা বলতে অতীতে ফিরে যেতে হবে। এখন 2014 সালে যখন আমি যাবো, ধরেন আপনি শপিং করবেন। আপনার শপিং এর চিন্তা হচ্ছে আপনার জন্য আপনি একটা জুতা কিনবেন। প্রথম কিনলাম জুতা 150-200 টাকাতে পেয়ে যাবেন। একটা 150 টাকার জুতা ধরি আমি। এরপর মনে করলাম আপনি একটা মোজা কিনলেন, 20 টাকা 15 টাকা, হ্যাঁ 20, 15 বা 30 টাকা যাই ধরি না কেন, 30 টাকা কমিয়ে, হ্যাঁ ধরেন। হ্যাঁ, 3 নম্বরে আপনি ধরো আর কি কিনতে পারেন? একটা শার্ট কিনলেন, তখন 150-200 টাকার ভিতরে ধরলাম 150 টাকা। এরপর আর কি কিনা যেতে পারে? আমি এখন কিন্তু আপনি ভাবি কি কিনতে বাদ দিচ্ছে। আচ্ছা জান, আপনার জন্য আরেকটা জিনিস দিয়ে ফেলতেছি আমি, ঠিক আছে? এখানে গেঞ্জি ধরলাম আমি 100 টাকা ধরলাম। এখন আমাদের ভাবির জন্য কি কিনবেন বলেন? ভাই টাকা শেষ করে ফেলছেন। 70 টাকা আছে ভাই। হ্যাঁ 70 টাকা। এবার 70 টাকার ভিতরে ভাবির জন্য খরচ করেন, কি কিনবেন আপনি? 70 টাকার জন্য তখন কি কিনতে পারেন? 70 টাকার ভিতরে ভাবির জন্য। তখন কিন্তু আমি জানি আমরা 2014 সালে কি কিনতে চাইছি, চুড়ি। আমার কাছে মনে আছে ভাই, আপনি চুড়ি কিনছিলেন, ঠিক আছে? তখন ধরেন 70 টাকা দিয়ে খুব সুন্দর একদম লাল টুকটুকে একটা শাড়ি কিনছেন আপনি, সরি চুড়ি কিনছেন। ওকে, তাহলে এখানে টোটাল টাকা কত আসছে একটু হিসাব করে দেখি। বরাবর 500। তাহলে 500 টাকা দিয়ে আমি কয়টা প্রোডাক্ট কিনছি ভাই? 1 2 3 4 5টা প্রোডাক্ট। তাহলে দেখেন আমি 5টা প্রোডাক্ট পাইছি কত সালে? 2014 সালে। এবার ধরেন 10 বছর পর আসছি আমি, হ্যাঁ বর্তমানের কথা বলতেছি। এখন এই বর্তমানে আপনি এবার ভাবিকে নিয়ে গেলেন, এবার কিন্তু ভাবিকে নিয়ে যাবেন, ঠিক আছে? মনির স্যার আবার শপিং করতে গেছে সেই আগের কালের বামদাদারা বলে তদ নিয়ে ধরলাম যে 500 টাকা গাড়ি। এবার আমি বলি এখন তখন যখন আপনি গেছেন তখন আপনি জুতা কিনতে গেছেন, এটার পাশে আরেকটা শূন্য বাড়ায় দেন জুতা। এবার ধরেন জুতা কিনতে যখন গেছেন আপনি ঢুকে অ্যাপেক্সে, না 500 টাকা দিতে হবে না, আমি স্পঞ্জের স্যান্ডেল কিনেছি, এটার সাথে একটা শূন্য বাড়ায় দিলেন, এটা থেকে আরেকটা সুন্দর বাড়ায় দিতে হবে। ধরলাম যে স্পঞ্জের স্যান্ডেলই কিনছেন, ঠিক আছে? স্পঞ্জের স্যান্ডেল কিনছে 300 টাকা দিয়ে। জান আর বাকি থেকে কত? আমি জানি যে যার বাকি থেকে তা চিন্তা করলাম। এবার ধরো একটা মুজো কিনবো আমি, মুজো যখন কিনতে যাবো চিন্তা করলাম 150 টাকা, চলে দিল 150 টাকা। একদম কমপক্ষে একটা ভালো যে কোনো ব্র্যান্ডের মোজা কিনতে গেলে 150 টাকা। এরপর ধরলাম যে আমি শার্ট কিনতে যাবো 1200 থেকে ধরলাম একটা 1200 টাকা বা 1500 টাকা। দেখেন এখানে একটা জিনিস খেয়াল করে গেছে, অলরেডি প্রথম দুইটার পরে 3 নাম্বারটাই আমরা কি করতে পারতেছি না, কিনতে পারতেছি না। 2014 সালের কথা যদি আমি চিন্তা করি, সে প্রোডাক্ট ওই 500 টাকা কয়টা প্রোডাক্ট কিনছিল? 5টা। কিন্তু এখন সে মাত্র 3টা কিনতে না 2টা কিনতে যাই তাকে হিমশিম খাইতে হইতেছে। 2টা থেকে অথবা কয়টা প্রোডাক্ট কেনার মতো অ্যাবিলিটি আছে? তাহলে অর্থের পাওয়ার বাড়ছে না কমছে? একটু তার আগে আমি আপনাকে বলি পাওয়ার, হ্যাঁ 500 টাকার ক্ষমতা কয়টা ছিল ভাই? এখানে বেশি ছিল। কয়টা ছিল কিনছে দ্রব্য? 5টা। এটা কিন্তু 5টা ছিল এখানে, কিন্তু এখানে যে অর্থটা কিনছে তার পাওয়ার কয়টা ছিল? মাত্র 2টা। তাহলে অর্থ দুর্বল হয়ে গেছে না? কখন থেকে দুর্বল হয়েছে? 2014 সালে না 2024 সালে? তাহলে আমি লিখি অর্থ দুর্বল। আচ্ছা, ওকে, অর্থ দুর্বল হয়ে গেছে। তার মানে দুর্বল শব্দের অর্থ দুর্বল, তার মানে ক্ষমতা কমে গেছে, তার ক্ষমতা কমে গেছে। তাহলে অর্থের ক্ষমতা বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? অর্থের ক্ষমতা কমছে। অর্থের ক্ষমতা হ্রাস, হ্যাঁ অর্থের ক্ষমতা হ্রাস। এখন আপনি আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দেন, অর্থের ক্ষমতা কেন হ্রাস পাইছে? তখন 5টা এখন মাত্র 2টা, কেন হ্রাস পাইছে? কি দেখতে পাচ্ছি আমরা এখানে? একটা পার্থক্য বলেন তো। আমি যেটা বুঝতাম বা আমি ছোটবেলা থেকে মুদ্রাস্ফীতি বুঝতাম,
তো আমি এবং সায়েন্সের স্টুডেন্ট, অর্থাৎ ইকোনমিক্স এর ধারে কাছে আমার লাইফে আমি কখনোই আসিনি। ইন্টার পর্যন্ত সায়েন্স এর ইংলিশ ডিপার্টমেন্ট, সো আমার এটা নিয়ে কোনো কনসেপ্ট আইডিয়া নাই। আমি শুধু এটাই বুঝতাম মুদ্রাস্ফীতি মানে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। আর আমি দাম বাড়া বলতে আমি যে জিনিসটা বুঝতাম সেটা অ্যাকচুয়ালি আমি বুঝতাম যে মানুষটা মনে ইচ্ছা করে সিন্ডিকেট ইচ্ছা করে দাম বাড়ায়, মানে আমি এটাই জানতাম। বাট এটার পেছনের কোনো কাহিনী বা এটার পেছনে কোনো লজিক আমার কাছে নাই। আচ্ছা, কোনো লজিক নাই। আচ্ছা, ওইটার একটা লজিক চলে আসবে, এখনই চলে আসবে, একটু পরে আমি দিব যে আসলে কেন দ্রব্যের দাম বাড়তেছে। তাহলে এখান থেকে একটা জিনিস আমার তো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে অর্থটা তার ক্ষমতা কি করে ফেলছে, হারাই ফেলতেছে। তাহলে অর্থ যখন কেন ক্ষমতা হারাইতেছে, দেখেন আগে ছিল 150 টাকা, এখন হচ্ছে 300 টাকা। তাহলে দাম বাড়ছে না কমছে? দাম বাড়ছে, দাম বৃদ্ধি পাইছে। মুজার দাম বাড়ছে না কমছে? অবশ্যই বৃদ্ধি পাইছে। তাহলে দেখেন দাম বৃদ্ধির কারণে এখান থেকে একটা অটোমেটিক একটা শব্দ চলে আসে, দাম বৃদ্ধির কারণে অর্থটা কি কইছে, এটা বৃদ্ধি এটা কম, এটা কম। তাহলে এটা দেখি দাম স্তর হ্রাস। একটা জিনিস খেয়াল করুন, আমি ওখানে দাম বলছি, এখানে কিন্তু স্তর বলতেছি। দাম স্তর হ্রাস নাকি দাম স্তর? দাম স্তর এখানে দুঃখিত, দাম স্তর বৃদ্ধি। দামের স্তর কি পাইছে? বৃদ্ধি পাইছে। তাহলে এটা দেখেন অর্থের ক্ষমতা কমছে, দাম স্তর বৃদ্ধি পাচ্ছে। তার মানে আপনি সবসময় বলতেন যে আসলে মুদ্রাস্ফীতি কি, আসলে অর্থ যখন দুর্বল হয়ে যায়, সে অল্প কিছু প্রোডাক্ট কিনতে পারে, তাকে স্যালাইন কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে? এখানে তাকে স্যালাইন তখন অর্থ ভিজে গোসল করে ফেলবে কিন্তু, ঠিক আছে? তাহলে এখান থেকে একটা জিনিস তো ইজি হয়ে গেছে কেন আমার জন্য, মোটামুটি যখন দেখবো যে অর্থ দুর্বল হয়ে গেছে, দ্রব্য তার নিজের শক্তিশালী পাওয়ার দিয়ে কি হয়েছে, উপরে উঠে গেছে, তাকে আমরা কি বলে থাকি? মুদ্রাস্ফীতি বলে থাকি। এটা একটা বেসিক ধারণা, এবং এটা আমরা সবার লাইফে অলরেডি করতেছে। যখন আমরা আগে, আপনারা চিন্তা করেন, আগে যখন রিক্সা ভাড়া 10 টাকাও ছিল, এখন কিন্তু 10 টাকা না, 30 টাকা উঠলে 30 টাকা উঠে গেছে, মিনিমাম 20 টাকা। এখন বলতে পারি আগে আমরা যেটা 2014 15 16 সালে যে কোরবানির গরু আমরা 35,000 টাকা দিয়ে কিনছি, আমার এখন স্টিল মনে আছে, সেই গরুটা ধরার জন্য আমরা 7 জনে 7 টাকা ছিলাম, মানে এত শক্তিশালী বড় ছিল। মানে আমরা 3 ভাই 4 ভাই সবাই মিলে ধরে ওই গরুটা কি করতে পারি নাই, কন্ট্রোল করতে পারি নাই। আর এখন 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে গরু কিনে, এটা বাচ্চা গরু। আচ্ছা, এটা কেন হচ্ছে? এখন বলতে পারেন যে আপনি তখন কিনছিলেন 35,000 টাকা দিয়ে, সেম গরু এখন হচ্ছে 2.5 লাখ টাকা, 2.5 লাখ থেকে 1,20,000 ধরলাম, জান আপনার 1,20,000 হবেই না, এগুলো 2.5 লাখ টাকা, 2.5 লাখ টাকা। তাহলে এখানে এক্সট্রা নোট কি ছাপানো হয়েছে? বাজারে কি টাকা আসছে নাকি আসে নাই? বাজারে টাকা আসতেছে বেশি, বাজারে অবশ্যই বেশি টাকা আসছে। এখন আপনি বললে বাজারে কেমনে বেশি টাকা আসছে, ফটোকপি করে ফেলছে? না, বাজারে যখন টাকা আসে তা কিভাবে আসে, কোন প্রসেসে আসে, এটা আমাকে জানতে হবে। তাহলে আমার এতটুকু তো প্রথমে ক্লিয়ার, অর্থের ক্ষমতা হ্রাস হয়ে গেছে। এখন বাজারে কিভাবে টাকা আসে সেটা সম্পর্কে আমাকে একটু ধারণা নিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারবো যে মুদ্রাস্ফীতির লক্ষণটা আবার কোথায় চলে আসে মূলত। আচ্ছা, তাহলে বাজারে যখন অর্থ আসে, তার প্রসেসে সবচেয়ে বড় হেল্প করে আমাদের সরকার। আচ্ছা, সরকার। তাহলে আমি চিন্তা করবো বাজারে অর্থ আসবে, অর্থাৎ মুদ্রাস্ফীতি হওয়ার প্রধান রিজন হচ্ছে, কিছুক্ষণ আগে আপনি যেটা আমাকে বলছেন, বাজারে অর্থ বৃদ্ধি পাচ্ছে বা দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি হওয়ার কারণ হচ্ছে বাজারের অর্থের যোগান বৃদ্ধি, তাই না? বাজারে অর্থ বৃদ্ধি পাইছে, এটাই তো। বাজারে অর্থ বৃদ্ধি পাচ্ছে কারণ মানুষের কাছে টাকা থাকলে তো সে কি কিনতে পারবে, অবশ্যই। এখন অর্থ কিভাবে বাড়ে মার্কেটে? আচ্ছা, আপনাকে একটা ছোট উদাহরণ দিয়ে আপনার ফ্যামিলির কথা বলি আমি। আপনার আব্বু ধরেন স্যালারি পাইতো 25,000 টাকা, তার টার্গেট ছিল 25,000 টাকা কোথায় খরচ করবে? ফ্যামিলিতে খাওয়া দাওয়া করে, স্কুলের বেতন সবকিছু নিয়ে কিন্তু কমপ্লিট। হ্যাঁ, হঠাৎ করে ধরেন কেউ একজন অসুস্থ হয়ে গেল, তার বাজেট কি সেখানে থাকবে না, তার এক্সট্রা বাজেটে চলে আসবে, তার মানে এটা একটা কম শর্ট পড়ে গেছে না? জি, শর্ট পড়ে গেছে। এই শর্টকে আমরা কি বলি? সেটাকে কি দ্বারা প্রকাশ করবো? ঘাটতি দ্বারা প্রকাশ করব। অর্থাৎ এখানে একটা বড় শব্দ আসতে হবে, মুদ্রাস্ফীতি হওয়ার প্রধান রিজন হচ্ছে কি? ঘাটতি। ঠিক ফ্যামিলির মতো করে আমাদের সরকারও বাংলাদেশের জন্য একটা কি করে? বাজেট তৈরি করে। আচ্ছা, বাংলাদেশের প্রতিটা সেক্টরের জন্য তারা একটা কি করে থাকে? বাজেট তৈরি করে। মানে সরকারি ব্যয় বলবো আমরা এটাকে, কি বলবো? সরকারি ব্যয়। আপনার আব্বু যেরকম এখানে একটা ব্যয় করতো, সরকার আমাদের এখানে বাপের মতো কি করতেছে? একটা রোল প্লে করে সরকারি ব্যয় করতেছে। তাহলে এটা থেকে বোঝা যায় সরকার প্রতি বছর আমাদের জন্য ধরেন বাজেট করেন 1 লক্ষ কোটি টাকা, ধরে নিলাম। তাহলে এখানে সে সবগুলো খরচ করবে, প্রতিটা মাসে একদম ভারসাম্য মতো সে খরচ করতেছে নিজের মতো। এরপর কি হলো, ধরেন আমাদের তো সবাই জানে কর্ণফুলী টানেল বাংলাদেশ সবচেয়ে প্রেস্টিজিয়াস প্রজেক্টের ভিতরে কিন্তু পড়তেছে না? যারা কারা কারা ঘুরছে কর্ণফুলী টানেল আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন, কত টাকা দিয়ে ঘুরছে সেটা আমাকে কিন্তু বলতে হবে। হ্যাঁ, এই যে কর্ণফুলী টানেল, তার মানে এই বাজেটের ভিতরে পড়বে না বাইরে পড়বে? অবশ্যই বাজেটের ভিতরে। তার মানে এখানে এরকম, এখানে যেরকম অসুস্থ হয়ে গেছে, এখানে কি একটা এক্সট্রা খরচ
চলে আসছে। তার মানে এটা হচ্ছে কর্ণফুলী টানেল। তখন সরকারের চিন্তা ভাবনা হচ্ছে সে কর্ণফুলী টানেল নিয়ে কাজ করবে। তাহলে তার বাজেটে সেটা কি করে গেছে, বাইরে পড়ে গেছে অবশ্যই, এক্সট্রা খরচ। সরকারের মাথায় টেনশন থাকতেই পারে, সরকার যখন টেনশনে পড়বে তখন মানুষ থেকে টাকা কালেকশন করতে হবে, ঠিক আছে, ঘরের মানুষের থেকে। এখানে কিভাবে টাকা কালেকশন করবে তার আগে বলি, আপনার ফ্যামিলিতে আপনারা যখন খরচ করতো অবশ্যই আপনার নামে কিছু কিছু টাকা জমা রাখতো, সেভিংস রাখতো সবাই। সরকারের তো ওই সেভিংস এর অ্যাবিলিটি কিরকম, সরকার মানুষের থেকে টাকা তোলার প্রসেসটা হচ্ছে কি কি করে দেখেন আপনি, প্রথমে আপনি ভ্যাট দেন, ট্যাক্স দেন, তারপর আমদানি শুল্ক, মানে কোনো কিছু যদি বাইরের দেশ থেকে নিয়ে আসতে হইতো আমদানি শুল্ক আমাকে দিতে, অর্থাৎ এইভাবে সরকারের ইনকাম প্রসেস ছিল এগুলা। এভাবে সরকার কি করে, সেভিংস করে তাদের কাছে রাখে। ধরলাম কর্ণফুলী টানেলের পুরো বাজেটটা ছিল 1000 কোটি টাকা। কত? 1000 কোটি টাকা, ধরলাম 1000 কোটি টাকা। মানুষ থেকে কিন্তু সে তখন কালেকশন করছে তখন ধরলাম 800 কোটি টাকা। তাহলে বাকি 200 কোটি টাকা কোথায়? টানেল কি পরিপূর্ণ হবে? টানেল পরিপূর্ণ হবে না। তাহলে আমি এখান থেকে একটা কথা বলি সবাইকে, টানেল যখন পরিপূর্ণ হবে না সরকার টাকা ছাপাবে, এখান থেকে সরকার টাকা ছাপাবে। আমরা সবাই জানি সরকার টাকা ছাপায় কোথা থেকে, গাজীপুরের টাকশাল থেকে, এটা সবাই জানে, কিন্তু কোম্পানিটার নাম কি একটু বের করো সবাই। তাহলে আমি সবার জন্য একটা ইকোনমিক্স এর যে সবচেয়ে মজার জায়গা যেখান থেকে টাকা আসে, তাহলে ইকোনমিক্স সবাই বলতে উৎপত্তি হয়েছে কোথা থেকে, গাজীপুরের টাকশাল। টাক মানে আমার মাথার চুল, এটা বলে দিও না, ঠিক আছে, যেখানে ফটোকপি করা হয় ওই কোম্পানিটার নাম কি, কারা ফটোকপির কাজটা করে। তাহলে আমরা আবার এখানে আসি, দেখেন 800 কোটি টাকা সরকার কি করে ফেলছে, কালেকশন করে ফেলছে। 200 কোটি টাকা শর্ট, এখন কে দিবে? মনির ভাই দিবেন নাকি আমাদেরকে, এটা বলেন তো? এত পসিবল না, এত টাকা নাই। তাহলে এই যে দেখেন যেটা শর্ট আছে এটাকে আমরা কিছু করে কি বলছি, ঘাটতি বলছি। এই ঘাটতি যখন শুরু হবে তখন কোথায় চলে যাবে সরকার? গাজীপুরে একটা রিক্সা নিয়ে সুন্দর সুন্দর করে চলে যাবে। এখন গাজীপুরে যায়, সে ওখানে বলে দেখে আমাকে কিছু টাকা ছাপিয়ে দাও। কি করবে? টাকা ঘাটতি যখনই হবে তখন টাকা ছাপানোর কি করবে, সে কাজ করা শুরু করবে। এখন 200 কোটি টাকা যখন সে এক্সট্রা ছাপাবে, 800 কোটি টাকা কালেকশন করলো, অর্থাৎ এই 200 কোটি টাকা কোথায় যাবে? আমাদের বাজারে চলে আসবে না? এখন বলতে পারেন যে কোশ্চেন সবাই আসতে পারে, ভাইয়া 200 কোটি ছাপায় বাজারে কেন দিবে? আপনি তো কর্ণফুলী টানেলে কাজ করতেছেন, কোশ্চেন এটা সবার মাথায় আসবে। এখন বাজারে কিভাবে যায়? আমি যখন কর্ণফুলী টানেল ক্রিয়েট করতে যাব অবশ্যই আমার কি কি লাগবে আমি একটু ইনগ্রেডিয়েন্টস গুলো দেখে নিই। রড লাগবে, রডটা কার থেকে আনবে? বাংলাদেশের মানুষ থেকে, বাজার থেকে। সিমেন্ট লাগবে, কার থেকে আনবে? বাজার থেকে। দেখেন বাজারে 200 কোটি টাকার ভিতরে ধরেন 50 কোটি টাকা রড আলাকে দিয়ে দিছে, সিমেন্টের জন্য ধরেন 50 কোটি টাকা কাকে দিয়ে দিছে? সিমেন্টের কোম্পানিকে। এবার বালু আছে, আমি বালু ধরলাম, ইট আছে, বালু আছে, ইট আছে, সবাইকে ভাগ করে দিতে হবে। এবং সবশেষে সবচেয়ে নিম্ন স্তর যদি আমি ধরি শ্রমিকের মজুরি, মানে শ্রমিক ছাড়া বাকি সবগুলো বাজারে ঢুকতেছে, বাজারে সব ঘুরতেছে। শ্রমিকের কাজ করার পরেও শ্রমিকদেরকে পরে দিয়ে দিচ্ছে। দেখেন 200 কোটি টাকা এখানে কি হচ্ছে, তার মানে নতুন টাকা বাজার বলতে বোঝাচ্ছে আসলে বাংলাদেশের মার্কেটটাকে সে কি করে দিয়েছে, স্প্রেড করে দিয়েছে। আর যখন নতুন টাকা, মনে করেন আমি আর আপনি সেই টানেলের মজুর হিসেবে কাজ করতেছি, ঠিক আছে, আমাদের কাছে টাকা আসছে না, মনির ভাই কিন্তু বড় লোক, আমি মনির ভাই কি রাখবো জানো, রড ব্যবসায়ী। আমি ননির ভাইয়ের কাছে বলে ননির ভাই আমাকে কিছু রড ফেল। আচ্ছা, আমি এই যে মজুরির টাকাটা যখন আমার আর আপনার কাছে আসবে, ভাই দেখেন আমরা আগে ইনকাম করতাম ধরেন 500 টাকা, এখন যদি আমাদের কাছে 1000 টাকা আসে আমাদের কি ইচ্ছা শক্তি বাড়বে না কমবে? বাড়বে। তার মানে আগে যদি 500 টাকা আমরা ইনকাম করতাম, এখন ইনকাম করবো কত টাকা? 1000 টাকা। আমার ইনকাম বাড়ছে না কমছে? তার মানে এখান থেকে বোঝা যায় ঘাটতি বাজারের ফলে টাকা ছাপানো হয়, টাকা ছাপানোর ফলে যেটা বাজারে যায় মানুষের হাতে যায়, আর মানুষের হাতে যখন যাবে তার কি বেড়ে যাবে? আয় বৃদ্ধি পাবে। আর আয় যখনই বৃদ্ধি পাবে তখন আপনার মনের ভিতরে লোভ লালসা তৈরি হবে, না ভাই আমাকে খাইতে হবে। যখন আগে আমরা ওই যে 5 টাকা দিয়ে সিঙ্গারা খাইতাম, এখন বলে না ভাই চলো একটু বনফুলে যাই, অন্য কোথাও যে আমরা একটু ভালো দিয়ে সাদিক এগ্রো থেকে চাহিদা বৃদ্ধি। না 90 টাকা হবে কেন জানেন? ওইটা ওই 15 লাখ টাকা ছাগলের মাংস দিয়ে তৈরি করা হয়েছে, ওখানে ভিতরে ওরা বলবে যে এখানে 15 লাখ টাকা ছাগলের মাংস, ঠিক আছে। ওকে, তাহলে আয় বৃদ্ধি পাইছে। তাহলে আয় বৃদ্ধি পাওয়ার পর মানুষ কি পাবে? চাহিদা বৃদ্ধি পাবে। আর চাহিদা যখন বৃদ্ধি পাবে সে কি খরচ করতে কার্পণ্য করবে? অবশ্যই করবে না। তখন ধরে এই যে যখন চাহিদা বৃদ্ধি পাবে তখন আমাদের মনির স্যার আর আমি মনে করো কোথায় গেছি, একটা বাজারে গেছি। মনির স্যারকে কিছুক্ষণ আগে কিন্তু আমি রড ব্যবসায়ী বানাই দিছি, উনি কিন্তু কোটিপতি হয়ে গেছে, ঠিক আছে। এক মনে করো বাজারে একদম লাস্ট পর্যায়ে যায়, আমি যে দেখলাম একটা মাছ আছে 500 টাকা। এখন আমি তো দেখো মজুর হিসেবে আমি ওখানে গেছি, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখা যায় আমি হচ্ছে দরদাম করতেছি 450 টাকা দেন। মনির স্যারের কাছে যেহেতু বেশি টাকা চলে আসছে, ওই বললাম যে আয় বৃদ্ধি পাইছে, যেহেতু আয় বৃদ্ধি পাওয়ার কারণে মনির স্যার ঠিক আছে আমাকে 500 টাকাই দেন। এখন আমি যে বললাম না ভাই আমি আগে আসছি আমাকে 500 টাকা দেন, তখন আমার সাথে আর মনির স্যারের কি হয়েছে, ইকুয়াল হয়ে গেছে গা। এখন বাজারে চিন্তা করছে কাকে দিবে,
মনির স্যার ধুম করে একটা অফার দিয়ে দিল, বলে যে ভাই আমি আপনাকে আরো 30 টাকা বাড়তি দিব, দে দ্রব্য দাম কি করে আমার তো ফেলছে? লাগবেই। আমার লাগবেই লাগে, বৃদ্ধি করে দিছে না, তার মানে দাম স্তর কি করে ফেলছে তিনি, সাথে সাথে বৃদ্ধি করে ফেলছে। কারণ মানুষের পকেটে যখন টাকা থাকে সে কোনো কিছু চিন্তা করে না। যদি আরেকটা উদাহরণ দিই আপনাকে, এখন যদি আমি আপনাকে 2000 টাকা দিই, আপনি কোথায় যাবেন? নিউ মার্কেট যাবেন, দরদাম করবেন, এই জুতা এটা কত, ওইটা কত। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, যখন আপনার ঈদের শপিং এ আসে তখন কি আর এই দরদামটা করেন? তখন আমার বেশি পকেটে টাকা থাকলেও তখন এটা করতে হয় না। তার মানে যখন চাহিদা বৃদ্ধি পায় তখন আমি টাকার কথা চিন্তা করি না, যা বলছে তা। আর এইভাবে আমরা কি করে ফেলি? দ্রব্যের দামগুলা বাড়াই ফেলি। আর আমরা কিছুক্ষণ আগে বলছি, যখন দাম স্তর হয়, দাম স্তর বৃদ্ধি পায়, এই যে চার্টটা পড়ছিলাম ওখানে বলছিলাম ক্রয় ক্ষমতা কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। তার মানে দ্রব্যের দাম স্তর যখন বৃদ্ধি পায়, দাম স্তর বৃদ্ধি পেলে ক্রয় ক্ষমতা হ্রাস পায়। আর এটাকে আমরা কি বলবো? মুদ্রাস্ফীতি। তাহলে আমি আরেকটু সহজভাবে আপনাকে বলে ফেলি, ঠিক আছে? আমি আরেকবার স্টুডেন্টদের সহজের জন্য খুব ইজি ভাবে এখানে দিতেছি, আপনি একটু দেখেন, খেয়াল করেন। ওকে, কিভাবে হবে? মুদ্রাস্ফীতি হওয়ার প্রধান রিজন বলছিলাম ভাই আমি আপনাকে ঘাটতির ফলে কি করতে হবে? টাকা ছাপাইতে হবে। ধরেন আমি টাকা ছাপাবো, টাকা ছাপানোর পরে সেটা কোথায় চলে যাবে? বাজারে। ধরলে আমি এখানে ছাপানো লিখছি, হ্যাঁ ছাপানো, এটা আমাদের যদিও লাগবে না, আমরা জাস্ট মনে রাখার সুবিধার্থে ছাপানো। তাহলে টাকা বাজারে যাবে, বাজারে যায়, বাজারে গেলে মানুষের হাতে টাকাটা চলে যাবে না? আর মানুষের হাতে যখন মানুষের হাতে যাচ্ছে, আমি এটা লিখতেছি, হ্যাঁ মানুষের হাতে যায়, মানুষের হাতে গেলে তার আয় বাড়বে না কমবে? আয় বৃদ্ধি পাবে। খুব ইজি একটা জিনিস, কিন্তু আমাদের মানুষের হাতে গেলে মানুষ বলে যে ইনকাম বেড়ে গেছে, আয় বৃদ্ধি পাবে। আর আয় যখন বৃদ্ধি পাবে আপনার ভিতরে নিড তৈরি হবে, নিড। আমি এটা কিনবো, তাহলে চাহিদা কি হবে? চাহিদা বৃদ্ধি পাবে। আর চাহিদা যখন বৃদ্ধি পাবে তখন আপনি বাজারের দামের তোয়াক্কা করবেন? দামের তোয়াক্কা করবেন না, যা ইচ্ছা তা দিয়ে কিনে ফেলবেন। তখন বাজারে কি হবে? প্রতিটা দ্রব্যের দাম বেড়ে যাবে, এটাকে দাম স্তর কি হবে? বৃদ্ধি পাবে। আর যখন একটা প্রোডাক্টের ভ্যালু অর্থাৎ দাম স্তর কি হবে? বৃদ্ধি যাবে, তখন ক্রয় খাত ওই টাকাটা দুর্বল হয়ে যাবে। কিছুক্ষণ আগে বলছিলাম স্যালাইন দেওয়ার জন্য, টাকা তো স্যালাইন দিতে পারবো না, তাহলে কি হবে? ওই ক্রয় ক্ষমতা হ্রাস পাবে, ক্রয় ক্ষমতা হ্রাস। আর এটাকে আমরা কি বলবো? মুদ্রাস্ফীতি বলবো, বুঝছেন? তাহলে মুদ্রাস্ফীতি বলতে কি বোঝানো হচ্ছে? অর্থ যখন দুর্বল হয়ে যাবে, তাকে স্যালাইন ট্যালাইন দিয়ে সুস্থ করতে পারবো না যেহেতু, তাহলে আমরা প্রোডাক্টের ভ্যালুটা কি হবে? বেড়ে যাবে। এটাই হচ্ছে মূলত, এখান থেকে আমরা একটা জিনিস ক্রিয়েট করতে পারি, এটাকে বলা হয় মুদ্রাস্ফীতির ফ্লো চার্ট। ফ্লো চার্ট এখান থেকে আমরা খুব ইজিলি, এবং এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট, আয় বৃদ্ধি, চাহিদা বৃদ্ধি, দাম স্তর বৃদ্ধি, ক্রয় ক্ষমতা হ্রাস, কোনোটা যদি আগে পিছে হয়, মানে মাথার জায়গায় পা, পায়ের জায়গায় হাত বসে দিলে মানুষ যেরকম সুন্দর লাগবে না, এটাও কখনো ফ্লো চার্টটা ক্রিয়েট হবে না। তাহলে এমসিকিউ জন্য অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, আয় বৃদ্ধি, চাহিদা বৃদ্ধি, দাম স্তর বৃদ্ধি, ক্রয় ক্ষমতা বৃদ্ধি। আমি আসলে মুদ্রাস্ফীতি নিয়ে এই আইডিয়া আমার কাছে ছিল না। মুদ্রাস্ফীতি বলতে আমি বুঝতাম আসলে দাম বৃদ্ধি, বাট ব্যাপারটা খুব মানে ডেপ থেকে আজকে বুঝতে পারলাম। অসংখ্য ধন্যবাদ স্টুডেন্টদেরকে। আমরা এরকম আরো অনেক অনেক মজাদার ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সালাম আলাইকুম।